নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজকের যে অনুধ্যান পর্ব, সেই অনুধ্যান পর্বে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার নিবেদন করছি। প্রভাতী এই অনুষ্ঠান আমাদের মনকে সারা দিন একটা অন্যভাবে ভাবিত করে, এই ধারণা, এই বোধ আমাদের সকলের মধ্যেই এসে গেছে এবং আমরা আস্তে আস্তে এইভাবেই জারিত হয়েছি যে প্রার্থনা ছাড়া আমাদের বিকল্প আর কোনো পথ নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই শরণাগতি, সেই সমর্পণ, সেই আত্মনিবেদনের কথাই বারবার বলছেন এবং প্রার্থনা হচ্ছে সেই মাধ্যম, প্রার্থনা হচ্ছে অন্তরের সেই অভিব্যক্তি যার মাধ্যমে আমরা ভগবানের শ্রীচরণে নিজেদেরকে নিবেদন করতে পারি। সেই নিবেদনের মধ্যে দিয়ে আমাদের চিত্তশুদ্ধি হয়, সেই নিবেদনের মধ্যে দিয়ে আমাদের চিত্তের আরাম হয়, সেই নিবেদনের মধ্যে দিয়ে আমাদের সমস্ত শ্রমের ক্লান্তি দূর হয়। আমরা প্রতিদিনের এই প্রার্থনা পর্বে আজকে যাকে নিয়ে স্মরণ মনন করব, সেই ব্যক্তিত্বটি, সেই মহাপুরুষ যিনি, তিনি আমাদের কাছে বিশেষ করে রামকৃষ্ণ ভাব আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র সম মানুষ এবং সেই মানুষের নামে নামাঙ্কিত যে স্থান, সেটি আমাদের পরম আদরের জায়গা, পরম প্রাণের জায়গা। বেলুড় মঠে গঙ্গার তীরে আমরা যাই, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ, রাজা মহারাজের মন্দির দর্শন করি। আমরা স্বামীজির যে শয়নকক্ষ, বেডরুম, সেটিতে যাই, মিউজিয়াম দেখি, পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজ, সহ সংঘাধ্যক্ষ মহারাজদের শ্রীচরণে আমাদের প্রণতি নিবেদন করি এবং তারপরেই আমাদের মনে হয় যে মঠে তো এলাম, মঠের জিনিসের পত্র কিছু কেনা দরকার। পল্লী মঙ্গল থেকে প্রত্যেকেই আমরা একটু ধূপ, একটু আসন, একটু জ্যাম জেলি, কাঁধের ব্যাগ, এইসব কিনে যখন লঞ্চ ঘাটের দিকে এগোই, তখন একটি বড় লম্বা প্রকাণ্ড গেটওয়ালা স্থান দেখতে পাই। লেখা থাকে রামকৃষ্ণ বেদ বিদ্যালয়, বিবেকানন্দ বেদ বিদ্যালয় প্রমুখ। সেই লম্বা প্রকাণ্ড গেট দিয়ে ঢুকলে যে মনোরম তীর্থক্ষেত্রে গিয়ে উপনীত হই, সেটি নীলাম্বর বাবুর বাগান বাড়ি। আমাদের আজকের অনুধ্যানের বিষয়, মন চলো নীলাম্বর বাবুর বাগান বাড়ির, এবং সেখানেই আমরা স্মরণ করে নেব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ ধন্য, তার আশীর্বাদ সেই সূক্ষ্ম শরীরে তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সূক্ষ্মভাবে। কে এই নীলাম্বর বাবু? আমরা প্রত্যেকেই তো যাই, বলি তো নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যেতে হবে, আদি মঠ, পুরানো মঠ, আমরা কত কিছু বলি, কিন্তু কখনো ভেবে দেখিনি যে নীলাম্বর বাবু আসলে কে। ভগবান তাকে কত কৃপা করলেন, স্বয়ং শ্রী মা সেই নীলাম্বর বাবুর বাগান বাড়ির ওই সামনের সেই উঠানের চাতালে পঞ্চতপা করলেন। অর্থাৎ কত পুণ্য থাকলে স্বয়ং অবতার সঙ্গিনী স্বামীজি মহারাজ তাঁরা এই বাড়িতে আসছেন এবং বেলুড় মঠের যে হোমকুণ্ড, সেই হোমকুণ্ডের আদি মঠ হিসাবে আমরা তাঁকে স্মরণ মনন করে নিচ্ছি। এবং এই সূত্রটি অবশ্যই আমরা 2019 সালের উদ্বোধন পত্রিকার মাধ্যমে, এবং সেই উদ্বোধন পত্রিকায় যিনি তথ্যটি নিবেদন করেছিলেন তিনি প্রাক্তন জেলাশাসক হাওড়া মাননীয় শ্রী সুমন্ত্র চৌধুরী মহাশয়, প্রাক্তন জেলা শাসক, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাঁকে তিনি নিজের স্মৃতিচারণায় লিখেছেন যে তাঁকে দিয়ে ভগবান এতটুকু কাজ করিয়ে নিয়েছেন, তার জন্য তার জীবন ঋদ্ধ ধন্য। এবং কখনো কখনো তিনি দুর্লভ সাধুসঙ্গ করেছিলেন এবং যার সাধুসঙ্গ করেছিলেন তিনি রামকৃষ্ণ সংঘের তৎকালীন সহাধ্যক্ষ ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি, অর্থাৎ ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর কাছ থেকে তিনি কি কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। এবং তিনি হাওড়া জেলাশাসক হিসেবে 1 ডিসেম্বর 1983 সালে বদলি হয়ে এসেছিলেন। তখন তিনি নিজেও বুঝতে পারেননি যে ঠাকুর তাঁকে দিয়েও এই সেতুবন্ধে কাঠবিলারির মতন কিছু কাজ করিয়ে নেবেন।
ওই যে দক্ষিণেশ্বরের গোড়া রায় কী না করতে পারেন, তিনি সত্যি এই 1983 সালেও সুমন্ত্রবাবুকে দিয়ে অসাধারণ কাজটি করে নিলেন। তার লেখনীর মাধ্যমে সেই স্মৃতিচারণাটুকু আমরা একটু স্মরণ মনন করে নিয়ে আজকের এই সকালটিকে ঋদ্ধ সমৃদ্ধ করার একটা প্রয়াস করছি মাত্র। সেখানে তিনি উল্লেখ করছেন যে বীজ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রোপণ করেছিলেন তারই সূচনায় ক্ষুদ্র বিকাশ হয়েছিল এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি। আমরা শ্রীরামকৃষ্ণ মঠ, বেলুর মঠ বললেই প্রথমেই আমাদের মানস চক্ষে ভেসে ওঠে কাশীপুর মঠ, যেখানে ঠাকুর বহুজন হিতায় বহুজন সুখায় এই যে সঙ্গ হবে সেই সঙ্গের বীজটি বপনটি করে দিয়েছিলেন। নরেনকে বলেছিলেন এদের সকলকে তুমি দেখো, এই সকলকে এক সূত্রে বেঁধে দেবার কথা এই ভগবান কাশীপুরে করলেন। কালক্রমে সেই তপস্যা ঘনীভূত হয়েছিল বরানগর মঠ, আলমবাজার মঠ এবং তার পরবর্তীকালে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি। 12ই জুন 1897 ভূমিকম্পে আলমবাজার মঠ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় থেকে স্থায়ী মঠের একটি প্রচেষ্টা চালানো হয়েছিল এবং অবশেষে 3রা ফেব্রুয়ারি 1898 তারিখে 1001 টাকা দিয়ে গঙ্গার পশ্চিম কূলে জমি কেনার জন্যে বায়না করা হয়েছিল। বলা হয় গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, অর্থাৎ গঙ্গার পশ্চিম কূলে বেলুর গ্রামে স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ ভাবাদর্শের মূল কেন্দ্র এই রামকৃষ্ণ মঠ। এই জমিখণ্ডের উন্নতি এবং মঠের বাড়ি তৈরির কাজে তদারকি করার জন্যেই নির্বাচিত জমির অদূরে দক্ষিণ দিকে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। এই ভাড়া বাড়িতে মঠ স্থানান্তরিত হয় 13ই ফেব্রুয়ারি 1898 সালে। এই নীলাম্বর মুখোপাধ্যায় তিনি CIE 3/12/1842 থেকে 1920 ছিলেন কাশ্মীর রাজ্যের উচ্চপদস্থ এক বাঙালি কর্মচারী। বর্তমান কলকাতার নিকটবর্তী কুলিয়ারানঘাট গ্রামের বাসিন্দা নীলাম্বর মুখোপাধ্যায় ছিলেন পণ্ডিত দেবনাথ মুখোপাধ্যায়ের তৃতীয় পুত্র। মেধাবী ছাত্র নীলাম্বরবাবু কলকাতার সংস্কৃত কলেজ এবং প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। এরপর 1865 সালে সংস্কৃত ভাষায় শীর্ষস্থান অধিকার করে MA পাশ করেন। 1866 সালে BL তিনি প্রথমে কলকাতা হাইকোর্টে এবং পরে লাহোর চিফ কোর্টে ওকালতি শুরু করেছিলেন। তার কর্মকুশলতায় সন্তুষ্ট হয়ে কাশ্মীরের মহারাজ রণবীর সিং তাকে নিজ রাজ্যে উচ্চ পদে নিয়োগ করেন। 1867 সালে তিনি কাশ্মীরের প্রধান বিচারপতি এবং পরবর্তীকালে রাজস্ব সচিবের পদ অলঙ্কৃত করেছিলেন। তিনি কাশ্মীরে রেশম কুঠি স্থাপন করে ওই শিল্পের উন্নতি বিধান পর্যন্তও করেছিলেন। এতে রাজস্বও বৃদ্ধি পেয়েছিল। দীর্ঘকাল কৃতিত্বের সঙ্গে কাজ করে 1887 সালে চাকরি ছেড়ে তিনি কলকাতায় ফিরে আসেন। 1896 সাল থেকে কলকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান পদে তিনি বহুদিন অধিষ্ঠিত ছিলেন। অর্থবান যশস্বী বিচারপতি নীলাম্বর মুখোপাধ্যায় কলকাতায় তার বিডন স্ট্রিটের বাড়িতে বসবাস করতেন। তিনি যে সময় এই পূর্বোক্ত বাগান বাড়িটির মৌরসি পাট্টা লাভ করেছিলেন সেই সময় বাড়িটি ছিল মুখ্যত একতলার, সংলগ্ন জমির পরিমাণও ছিল সামান্য। নীলাম্বরবাবু ক্রমে আশপাশের জমি ক্রয় করতে থাকেন। তিনি লালাবাবু সায়ার রোডের উত্তরাংশে রাজেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়ের কাছ থেকে 1 বিঘা 15 কাঠা 4 ছটাক জমি কিনেছিলেন 1889 সালের 13ই ফেব্রুয়ারি। শোনা যায় বাগানবাড়িটির মূল অংশের ছিল একটি ছোট্ট একতলা বাড়ি, যেটি তিনি তৈরি করেছিলেন স্থানীয় ইট এবং টালি কারখানার জনৈক ইংরেজ মালিক। পরে এটির পরিবর্তন সাধন করা হয়েছিল। নীলাম্বরবাবুর বাগানবাড়িতে মঠ স্থানান্তরিত হওয়ার আগে শ্রী শ্রী মা এই বাড়িতে কয়েকবার এসে বসবাস করেছিলেন। তার অনেক পুণ্য স্মৃতি বিজড়িত হচ্ছে সেই স্থান। আমরা নীলাম্বরবাবুর বাগানবাড়ির সংলগ্ন ওপরে উঠলেই সেই মায়ের মূর্তি ছবি দেখতে পাই, যেখানে ওই জানলার দিকে তাকালে পাশে কুলুকুলু ধ্বনিতে গঙ্গা প্রবাহিত হয় আর সামনে স্বয়ং জগৎ ধাত্রী জগৎজননী শ্রী শ্রী মা প্রতিকৃতিতে যেন ওই গঙ্গার দিকে মুখ করে তাকিয়ে থাকেন। মুখ লক্ষণীয় বেলুর মঠের মূল শ্রী শ্রী মায়ের মন্দিরও সেই গঙ্গার দিকেই মুখ করে
অবস্থিত। অর্থাৎ শ্রী শ্রী মা গঙ্গাকে ভালোবাসতেন। এটি যেমন সত্য, ঠিক তেমনই কলকাতার লোকগুলো, কলকাতার দিকে শ্রী শ্রী মায়ের দৃষ্টি পোকার মতন কিলবিল করছে। তুমি তাদের দেখো। শ্রী রামকৃষ্ণদেবের এই অভ্রান্ত নির্দেশ শ্রী শ্রী মা যেন বুঝিয়ে দিচ্ছেন ওই দৃষ্টি নিক্ষেপের মধ্যে দিয়ে, যে বাবা, মায়ের দৃষ্টি যদি পড়ে তাহলে সন্তান পোকার মতন কিলবিল করুক, তাতে কিচ্ছু যায় আসে না। মায়ের কৃপা কটাক্ষে সেই পোকা পরবর্তীকালে উন্নত প্রজন্মের অবশ্যই জন্মলাভ করে জীবন মুক্তি চক্রের মধ্যে দিয়ে কোনো না কোনো সময় মুক্তির পাখনা মেলে উড়ে যাবে সেই বৈকুণ্ঠ ধামে। এই স্থানটি মায়ের অত্যন্ত প্রিয় ছিল। তিনি বলেছিলেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত, তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। অর্থাৎ ঠাকুর বীজ পুঁতছেন, আর সেই বীজটিকে পরিপূর্ণ মহীরুহে পরিণত করার সমগ্র যে সাধনা, প্রেরণা, সেইটি শ্রী শ্রী মায়ের। এবং সেই প্রেরণার মধ্যে দুটি জিনিস উঠে এলো শ্রী শ্রী মায়ের স্বগত উদ্ধৃতির মধ্যে দিয়ে, ধ্যান, শান্তি। শান্তি বা শান্ত পরিবেশ থাকলে ধ্যান লেগে যায়। ওই যে বলছেন ধ্যান লেগেই থাকতো। আবার উল্টো দিকটাও সত্যি, শান্ত পরিবেশে যেমন ধ্যান জমে, তেমনি সুন্দর ধ্যান হলে মনটাও শান্ত হয়ে যায়। প্রতিদিন সেইটিই আমাদের সাধন ভজনের একমাত্র প্রয়াস হওয়া উচিত। স্বামী প্রভানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ, তাঁর অমূল্য একটি এই ব্যাপারে দলিল, মহারাজ অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত মানুষ, তার কথা বলার আমার ধৃষ্টতা নেই, আমি মাপ চাইছি, কিন্তু তার যে অসামান্য লেখনীর বই শ্রী রামকৃষ্ণ মঠের আদি কথা, এটি আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনকারীতে বা ভাব আন্দোলনে অংশগ্রহণকারী হিসাবে প্রত্যেকের পাঠ করা অবশ্য কর্তব্য। রামকৃষ্ণ মঠের আদি কথা, যে রামকৃষ্ণ মঠ থেকে আমরা দীক্ষা নিই, যেখানে গিয়ে বারবার প্রণমামি মুহুর্মুহ হই, সে মঠ উঠল কেমন করে গড়ে উঠল, তার ইতিহাসটি কেমন ছিল, তার নেপথ্যে কত তপস্যা ছিল, সেটি জানা একান্ত প্রয়োজন। তিনি মহারাজ সুন্দর করে এই গ্রন্থে লিখছেন, বলছেন যে শ্রী শ্রী মা এ বাড়িতে প্রথম বাস করেছিলেন 1888 সালে। ওই বছরের প্রথম দিকে বলরামবাবুর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবী এবং তাঁর গর্ভধারিণী মাতঙ্গিনী দেবী অকস্মাৎ কামারপুকুরে গিয়েছিলেন। সেখানে শ্রী শ্রী মায়ের অতীব অভাবগ্রস্ত জীবন দেখে তারা ব্যথিত হন এবং কলকাতায় ফিরে এসে তারা ভক্তদের জানান। ভক্তগণ উদ্যোগী হয়ে শ্রী শ্রী মাকে কলকাতায় নিয়ে আসেন এবং শ্রী শ্রী মা মে মাসের মাঝামাঝি কোনো দিন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় 6 মাস এই বাড়িতে ছিলেন। 1890 খ্রিস্টাব্দে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িটি ভাড়া পাওয়া যায়নি। শ্রী শ্রী মাকে থাকতে হয়েছিল বেলুর মঠের রাজু গোমস্তার বাড়িতে এবং ঘুষুরির ভাড়া বাড়িতে। তিনি দ্বিতীয়বার এই বাড়িতে বাস করেছিলেন 1893 সালের আষাঢ় মাস থেকে জগদ্ধাত্রী পুজোর কয়েকদিন পূর্ব পর্যন্ত, প্রায় 5 মাস। সে বছর জগদ্ধাত্রী পুজো ছিল 18ই নভেম্বর। তিনি তৃতীয়বার নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে এসেছিলেন এবং ছিলেন 1894 সালের প্রায় দুর্গাপুজো পর্যন্ত, আনুমানিক 3 মাস। সে বছরই দুর্গাপুজোর মহাসপ্তমী পড়েছিল 21শে আশ্বিন, অর্থাৎ ইংরেজিতে 6ই অক্টোবর 1894। পূজাতে শ্রী শ্রী মা আটপুরে গিয়েছিলেন মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে। চতুর্থবার তিনি 1901 সালে এ বাড়িতে আসেন, কয়েকদিন বাস করেন এবং বেলুর মঠের অনুষ্ঠিত প্রথম দুর্গাপুজোয় যোগদান করেন। এছাড়াও 1998 সালে 3 দিন, 28শে মার্চ, 12ই নভেম্বর এবং 20শে ডিসেম্বর, এই 3 দিন তিনি এই বাড়িতে পদার্পণ করেছিলেন। সে সময় মঠ ছিল এই বাড়িতেই এবং শ্রী শ্রী মা নীলাম্বর ভবনে প্রায় 1.5 বছরে মোট 5 বার বাস করলেন। 1888, 1893, 1894, 1898 এবং অবশ্যই 1901 সাল। কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা স্বয়ং একদিন বলেছিলেন, আর গিরিশবাবু আমাকে 1.5 বছর রেখেছিল বেলুরে নীলাম্বরের বাড়িতে। অর্থাৎ ভক্ত গিরিশচন্দ্র তিনি এই যে বেলুর মঠের নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, ভাড়া বাড়িতে মা থাকছেন,
সেই মায়ের সেবাটি কিন্তু এই ভক্ত ভৈরব করে দিলেন। অর্থাৎ এই ভক্ত ভৈরব শুধু শ্রী ঠাকুর নয়, শ্রী মায়ের সেবাটাও তার স্বীয় জীবনে করে নিয়েছিলেন। ভক্ত গিরিশচন্দ্রের বিশেষ আর্থিক সচ্ছলতা না থাকলেও তিনি শ্রী মায়ের বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ সে সময়ে বহন করেছিলেন। বাড়ির এই মনোরম পরিবেশে শ্রী মা অন্তর্লোকের এক গভীরে যেন ডুব দিয়েছিলেন। পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে ওই সময় শ্রীযুক্তা যোগিন মা এবং গোলাপ মা তাঁর সঙ্গে বাস করতেন। ত্যাগী ভক্তেরা তাঁর সেবায় নিযুক্ত থাকতেন এবং একদিন সন্ধ্যার পর শ্রী মা সহচরীদ্বয়ের সহিত ছাদে বসে ধ্যান করছিলেন। যোগিন মার ধ্যান ভাঙলে তিনি দেখেন শ্রী মা তখনও বসে আছেন স্পন্দনহীন সমাধিস্থা। অর্থাৎ ঠাকুরের তো মুহুর মুহুর সমাধি হতো, সে চিত্র তো আমরা কথামৃতের পাতায় পাতায় পাই, কিন্তু মহামায়া সমাধিস্থ হচ্ছেন, সমাধিতে চলে যাচ্ছেন, জগৎকে জানিয়ে দিচ্ছেন যে সেই অতীন্দ্রিয় জগতে পৌঁছে যাওয়া যায় এবং সেটি কিন্তু একেবারে গঙ্গার পারে সেই বারাণসীকুল বেলুর মঠে শ্রী মা ধ্যানমগ্না হয়ে যাচ্ছেন, যোগিন মার চোখে ধরা পড়ছে। এসব আমাদের ধ্যান চিত্র। এই মুহূর্তে আমাদের মনটিকে সেই বারবার মনে হচ্ছে যে সেই সময় মা বসে রয়েছেন, আমরা যদি থাকতে পারতাম, অন্তত মায়ের একটু সেবা করার সুযোগ পেতাম, তাহলে জীবনটাই বোধহয় ধন্য হয়ে যেত। বলছেন অনেকক্ষণ পরে অর্ধবাহ্য দশায় নেমে এসে তিনি বলিতে লাগলেন, ও যোগিন, আমার হাত কই, পা কই, দেহবোধ তার ছিল না, ঠাকুরের কথা তো পেলাম মা। অর্থাৎ শ্রী মা এবং ঠাকুর যে এক সুরে সাধন ভজনের ক্ষেত্রেও বাঁধা ছিলেন, সেই কথা যেন আমরা এই নীলাম্বর বাবুর বাগানবাড়ির ইতিহাস সাক্ষ্য বহন করে চলছে। সহচরীদ্বয় তার হাত এবং পা টিপে দেখিয়ে দিলেন, এই যে পা, এই যে হাত। তারপরেও তার দেহবোধ আসতে বহু সময় লাগলো। এই নীলাম্বর বাবুর বাগানবাড়ির মেয়াদ ফুরিয়ে গেলে কার্তিক মাসের ৩য় সপ্তাহে শ্রী মা কলকাতার বলরাম বাবুর বাড়িতে যান এবং সেখানে ২-১ দিন থেকে তারপর শ্রীক্ষেত্রে যাত্রা করেন। নীলাম্বর বাবুর বাগানবাড়িতেই ১৮৮৮ সালে শ্রী মাকে কথামৃতের পাণ্ডুলিপি পড়ে শুনিয়েছিলেন। দেখুন, আরেকটি দিক উন্মোচিত হয়ে যাচ্ছে। এই নীলাম্বর বাবুর বাড়ি, যিনি উকিল, শ্রীরামকৃষ্ণদেব সেই ডাক্তার মুক্তার দালাল উকিলদের পছন্দ করছেন না, কিন্তু অদ্ভুত তার লীলা নাট্য যে উকিল ব্যারিস্টারের কাছেই শ্রী মাকে তিনি পাঠাচ্ছেন, কারণ ওই তাঁদের উদ্ধার করবে কে যদি মহামায়া না স্বয়ং উদ্ধার করেন। এবং মাস্টারমশাই সেখানে বসেই ঠাকুরের কথামৃতের পাণ্ডুলিপি শুনিয়ে দিচ্ছেন। শতরূপে সারদা গ্রন্থের এই বর্ণনা থেকে আমরা জানতে পাচ্ছি যে মহেন্দ্রের কথামৃত দুরূহ ব্রত পালনের ক্ষেত্রে শ্রী মায়ের ভূমিকা ছিল অত্যন্ত অনন্য স্বতন্ত্র। শ্রী মা এখানেও সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থেকে গেছেন। লোকচক্ষুর অগোচরে থেকেই তিনি কথামৃত রচনার পশ্চাতে মহেন্দ্রনাথের কাছে তার অসামান্য ভূমিকাটি পালন করে গেলেন। অর্থাৎ অ্যাপ্রুভালকে দেবে, স্যাংশনকে করবে, অ্যাপিল তো করা হয়। ঠাকুর তো মহেন্দ্রনাথ গুপ্তকে তো নির্বাচিত করলেন শ্রীমকে, শ্রীম লিখেও ফেললেন, অ্যাপ্রুভালটি যেন সেই মা দিচ্ছেন। মহেন্দ্রনাথ অর্থাৎ শ্রীম তার রোজনামচাতে সংগৃহীত শ্রীরামকৃষ্ণের বাণী সংকলন তৈরি করে একটি পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। 11ই জুলাই 1888 রথযাত্রার দিন মহেন্দ্রনাথ তাঁর পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হয়েছিলেন শ্রী মায়ের কাছে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। স্বামী অবেদানন্দ মহারাজ তাঁর রচিত শ্রী মায়ের স্তোত্রটিও এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতেই পরমা প্রকৃতি জননী সারদা দেবীকে শুনিয়েছিলেন। ওই যে তদ্ভাব রঞ্জিত কারাং তার নাম শ্রবণ প্রিয়াং, যখনই বলছেন তখন দেখছেন তদ্ভাব রঞ্জিত কারাং, এবং সেখানে দেখছেন ঠাকুরের জায়গায় মা, মায়ের জায়গায় ঠাকুর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
এই নীলাম্বর বাবুর বাগান বাড়ি। 1888 থেকে 89 সালে শ্রী শ্রী মা যখন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে গোলাপ মা এবং যোগিনমার সঙ্গে বাস করছেন, সেই সময় অবেদানন্দ মহারাজ বরানগর মঠে 1888 সালের শেষে কিংবা 1889 সালের প্রথম দিকে তিনি এই ঠাকুর এবং মায়ের স্তোত্রটি রচনা করেছিলেন। এবং অবেদানন্দজি লিখেছেন, শ্রী মার স্তোত্র রচনা করে আমি ওই সময় শ্রী মাকে শুনিয়েছিলাম এবং শ্রী মা শুনে আনন্দে আশীর্বাদ করে বলেছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময় তিনি শ্রী মার কাছ থেকে রুদ্রাক্ষের একটি জপের মালাও পর্যন্ত পেয়েছিলেন। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের স্মৃতিকথায় আমরা পাই যে 1893 সালের জুলাই মাসে তিনি নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে 2 রাত্রি বাস করেছিলেন। শ্রী শ্রী মায়ের কাছে এখানেই তিনি মহামন্ত্র লাভ করেন এবং এখানেই আমাদের বরাভয় দায়িনী তপস্বিনী পবিত্রতা স্বরূপিণী শ্রী শ্রী মা রান্নাঘরের ছাদের ওপর পঞ্চতপা ব্রত করেছিলেন। 1893 সালে যোগিনমার সঙ্গে ক্রমাগত 5 দিন তিনি পঞ্চতপার অনুষ্ঠানটি করেছিলেন। একতলার ছাদের ওপর মাটি ফেলে পঞ্চতপার বন্দোবস্ত করা হয়েছিল। মা বলিয়াছিলেন, ঠাকুরের দেহরক্ষার পর পাগলের মতন এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলুম, কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না। আমার এই অবস্থা দেখে যোগেন অর্থাৎ যোগিনমা বললে, মা চলো আমরা পঞ্চতপা করি, তবেই মনের আগুন নিভবে। পঞ্চতপার জোগাড় হলো। চারিদিকে 5 হাত অন্তর অন্তর 4টি অগ্নিকুণ্ড, তাতে ঘুঁটের আগুন আর ওপরে সূর্যের তেজ। বুঝতেই তো পারো ব্যাপার কি। সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে। প্রাণে ভয় হলো, কি করে এর ভেতর যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকবো। যোগেন বললে, কোনো ভয় নেই মা, এসো। তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপই নেই, কিন্তু 5 দিন এই রকমের কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়ে গিয়েছিল। সাধন দেখিয়ে দিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। এই সময় নীলাম্বর বাবুর বাগান বাড়িতেই ভক্তশ্রেষ্ঠ দুর্গাচরণ নাগমশাই শ্রী শ্রী মাকে দর্শন করতে এসেছিলেন এবং ভাবের আবেগে নাগমশাইয়ের সর্বশরীর কাঁপছিল। তাঁর আনিত সন্দেশ কিছুটা গ্রহণ করা মাত্রই মা তাকে প্রসাদ করে দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে নাগমশাই বলেছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল বলে আনন্দে অধীর হয়ে গিয়েছিলেন। এবং মায়ের দেয়া একখানি কাপড় তিনি পরিধান না করে মাথায় জড়িয়ে রাখলেন। পরবর্তীকালে সচিবালা সরকার মায়ের কলকাতা বাড়িতে দেখেছিলেন যে মা ঠাকুর ঘরের দেওয়ালে ঝোলানো স্বামীজির ছবি, গিরিশবাবুর ছবি এবং নাগমশাইয়ের ছবি এক করে ভিজে গামছায় মুছছেন এবং প্রত্যেকটিতে চন্দনের ফোঁটা দিয়ে হস্তস্পর্শ করে চুমা খাচ্ছেন অর্থাৎ আদর করছেন। তারপর নাগমশাইয়ের ছবিখানি হাতে নিয়ে দেখতে দেখতে বললেন, কত ভক্তই আসছে, এমনটি তো আর দেখছিনি। অর্থাৎ শ্রী শ্রী মা নাগমশাইকে যেন এই সার্টিফিকেটটি দিয়ে যাচ্ছেন। এখানে শ্রী শ্রী মায়ের নানান দিব্য দর্শন ঘটেছিল। তিনি দেখতে পেয়েছিলেন ঠাকুরকে, দেখতে পেয়েছিলেন নীল জ্যোতি, লাল জ্যোতি, আরও কত কিছু। এবং এই সময়ের মধ্যে একটি অত্যন্ত ঘটনা, যেটি চন্দ্রালোকিত একটি সন্ধ্যায় স্নানের ঘাটে শ্রী শ্রী মা একাকী বসে আছেন। তিনি হঠাৎ দেখতে পেলেন ঠাকুর তত্তর করে ঘাটের সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছেন। তার দিব্য তনু গঙ্গার জলে মিশে গেল আর সেই জল নরেন্দ্রনাথ চতুর্দিকে ছিটিয়ে অগণিত মানুষকে যেন মুক্ত করে দিচ্ছেন। অর্থাৎ ওই যে গঙ্গা বাড়ি, ব্রহ্মবাড়ি, স্বয়ং ব্রহ্মস্বরূপ তিনি ওই গঙ্গার মধ্যে প্রবেশ করছেন। সেই অমৃতপম গঙ্গা বাড়ি ছড়িয়ে দিচ্ছেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের বার্তাবহী, আর স্বয়ং মহামায়া তার প্রত্যক্ষ সাক্ষী থেকে যাচ্ছেন। এই অপূর্ব দর্শনের তাৎপর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, দিস ইজ টু হার মাইন্ড সিম্বলাইজ দ্য ফিউচার অফ দ্য রামকৃষ্ণ অর্ডার, ইট ওয়াজ টু সেভ দ্য ওয়ার্ল্ড উইথ মাস্টার্স মেসেজ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বাণী এই জগৎকে বাঁচাবে, মুক্তি দেবে, আনন্দ দেবে। মঠের মধ্যমণি স্বামী বিবেকানন্দ এই বাগান বাড়িতে বাস করেছিলেন 3 মাস 28 দিন। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল এই নীলাম্বর বাবুর বাগান বাড়িতেই বা ভবনেই 1898 সালের 25শে মার্চ ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলেন এবং তার নাম হয়েছিল নিবেদিতা।
নীলাম্বরবাবুর বাগানবাড়িতেই 29 মার্চ স্বামীজি দুজন যুবককে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেছিলেন, অজয় হরি এবং সুরেন্দ্র। তাদের নাম হয়েছিল স্বামী স্বরূপানন্দ এবং স্বামী সুরেশ্বরানন্দ। এখানে স্বামীজি অন্য কোনো এক সময় দক্ষিণারঞ্জন এবং শুকুল তাদেরকেও সন্ন্যাস দিয়েছিলেন এবং তাদের পরবর্তীকালে নাম হয় স্বামী কল্যাণানন্দ এবং স্বামী আত্মানন্দ। এই মঠেই স্বামীজি হরিপদ এবং কৃষ্ণমূর্তিকে সন্ন্যাস দিয়েছিলেন, তাদের নাম হয়েছিল বোধানন্দ এবং সোমানন্দ। এছাড়াও এই মঠে বাস করেছেন স্বামী সদানন্দ, স্বামী সচ্চিদানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী নির্ভয়ানন্দ, ব্রহ্মচারী শুদ্ধানন্দ, ব্রহ্মচারী বিমলানন্দ প্রমুখ। এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে মঠের স্থায়িত্ব মাত্র 10.5 মাসের জন্য হলেও শ্রী শ্রী মায়ের কঠোর তপস্যার যজ্ঞভূমি এই নীলাম্বর বাবুর বাগানবাড়ি। এবং শ্রী শ্রী মা নীলাম্বর বাবুর বাগানবাড়িতে এসেছিলেন 1901 সালের অক্টোবর 18 থেকে 22 এবং দুর্গাপুজো উপলক্ষেই তিনি এখানে এসেছিলেন। সরকারি নথিপত্র থেকে জানা যায় যে 1956-57 সালের 7ই ফেব্রুয়ারি একটি জমি অধিগ্রহণের প্রস্তাব মঠ কর্তৃপক্ষ জেলা শাসকের অফিসে জমা দেন এবং পরবর্তীকালে সুমন্তবাবু সেটি দায়িত্ব নিয়ে দেখেন যে 1983 সাল পর্যন্ত তার কোনো অগ্রগতি হয়নি। তিনি হাওড়ার জেলা শাসক হিসাবে কর্মভার গ্রহণ করে গরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ যখন 1984 সালে তৎকালীন স্বামী প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের নির্দেশে খোঁজখবর নিতে আসেন এবং এই নথিটি বার করে পুনরায় সেটি হস্তান্তর করার ব্যবস্থা করেছিলেন। ওই যে স্বামী নির্বাণানন্দজি মহারাজ সুমন্তবাবুকে আশীর্বাদ করেছিলেন ভয় নেই, সেই আশীর্বাদকে পাথেয় করে তিনি এই পুণ্য কাজটি করেছিলেন এবং 23 আগস্ট 1984 মঠ মিশন কর্তৃপক্ষের হাতে এই নীলাম্বর বাবুর বাগানবাড়ির অধিগ্রহণের যে মূল দলিল সেটি তুলে দেওয়া হয়েছিল। সুমন্ত্রবাবু অনুভব করেছিলেন পঙ্গুং লঙ্ঘায়েতে গিরিম, পঙ্গুও পাহাড় ডিঙিয়ে ফেলে যদি তার কৃপা হয়। খুব সুন্দর একটি কথা আছে, এভরিথিং ক্যান বি ডান ইফ দেয়ার ইজ এ গডস টাচ। ভগবান যদি স্পর্শ করে দেন তাহলে অবশ্যই সব কিছু সম্ভব হয়ে যায়। সেটি আমরা ওই পণ্ডিচেরির শ্রীমার মুখে এই অমোঘ বাণীটি শুনতে পেয়েছিলাম। আমরা যেন সত্যি সত্যি সেইটির আবার সাক্ষী হিসাবে দেখতে পেলাম যে ভগবানের স্পর্শ থাকলে সব সম্ভব। তাই এই নীলাম্বর বাবুর বাগানবাড়ি নবযুগের এক মহাতীর্থ, একজন জেলা শাসকের জীবনে অবশ্যই একটি দুর্লভ প্রাপ্তি। আর আমাদের স্মরণের মধ্যে দিয়ে, এই স্মৃতি অনুধ্যানের মধ্যে দিয়ে যে দুর্লভ প্রাপ্তি, সেটি শ্রী শ্রী মা এবং স্বামীজি, নিবেদিতা, অন্যান্য পার্ষদ এদের সঙ্গ করতে করতে স্বয়ং শ্রী রামকৃষ্ণের যে বাণীর অনুধ্যানী মুক্তির পথ, সেটিকে আবারও মনে একবার গ্রথিত করে নেওয়া। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানের এখানেই ইতি করলাম। নমস্কার।